পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 50। সন্ধ্যার ফোপানো থামে না। আকাশ আবারও একই সুরে বলে, অনেক ভালোবাসি তোমাকে। সন্ধ্যা বাঁ হাত তার বুকে দেয়। এখানে কত ব্যথা ছিল। আকাশের এইটুকু কথাতে এক মুহূর্তেই যেন সব উধাও হয়ে গেল। আকাশ আবারও বলে, আমি সব ভুলে গিয়েছি বউ, তবে আমাকে পোড়াতে আর কখনো কোনো ছেলের আশেপাশে যেও না, মনে থাকবে তো? সন্ধ্যা ফোপানোর মাঝে মাথা নেড়ে বোঝায় তার মনে থাকবে। মেয়েটার অভ্যাস এখনো যায়নি। আকাশ মৃদু হাসল, তারপর বলে, আমার আস্ত কলিজা তুমি। কান্না অফ করো বউ, আমি ফিরছি। সে আগের মতো আকাশের সম্বোধনে সন্ধ্যার বুক প্রশান্তির আভায় ছেয়ে যায়। এই আকাশকে পেতে সে কতদিন কেঁদেছে, এই তো আজ পেয়েছে। সন্ধ্যা নিজেকে সামলায়, ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগে আকাশ দ্রুত বলে, এখন কথা বলো না, ফোনে আসল ভয়েস পাবো না, সামনে থেকে তোমার কণ্ঠ শুনতে চাই, আমার সন্ধ্যা মালতীর মিষ্টি কণ্ঠ। সন্ধ্যা মাথা নাড়ল, কান্না মুখামুখি একটুখানি খুশির ঝিলিক দেখা যায়, যেন তুফান ঝড়ের পর জমিনের বুকে এক ফালি মিঠার রোদ আছড়ে পড়েছে। আকাশ কল কেটে দিয়ে ল্যাপটপ থেকে সন্ধ্যার ফোনে ভিডিও কল দেয়। সাথে সাথে সন্ধ্যা রিসিভ করে। স্ক্রিনে আকাশের হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। সন্ধ্যা আকাশকে দেখে মৃদু হাসল, কিন্তু আকাশের হাসি মিলিয়ে যায়। সন্ধ্যা কতক্ষণ কেঁদেছে কে জানে, চোখ মুখ অনেক ফুলে গিয়েছে। আকাশ অনুতপ্ত স্বরে বলে, সরি। সন্ধ্যা বাঁ হাতে ভরে আসা চোখ মুছে নেয়। আবেগে বারবার তার চোখ জোড়া ভিজে যাচ্ছে। আকাশ মন ভরে দেখে তার সন্ধ্যা মালতীকে। এভাবে কাছ থেকে কতদিন পর দেখলো তার সন্ধ্যা মালতীকে। আকাশ মৃদু স্বরে বলে, আগামী পরশু বিকেলের মধ্যে ফিরছি, এবার একটু মন খুলে হাসো বউ। সন্ধ্যা অবাক হলো, আকাশ সত্যিই পরশুদিন তার সামনে থাকবে? সন্ধ্যার মুখে হাসি ফুটল। আকাশের আবদারে সে ইচ্ছে করেই ঠোঁট প্রসারিত করে হাসল। আকাশের দৃষ্টিতে মুগ্ধতার রেশ ছড়ায়। মৃদু স্বরে বলে, তুমি এত সুন্দর, সুন্দর কেন বউ? সন্ধ্যার মুখে লজ্জার আভা, তবে আকাশের থেকে দৃষ্টি সরিয়ে নিল না, বরং লাজুক চোখে আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আকাশের ভীষণ আফসোস হলো, সে কেন এত দূরে এলো। এখনো তো চাইলেই তার সন্ধ্যা মালতীকে জড়িয়ে ধরতে পারছে না। পুরো একদিন জার্নি করার পর সন্ধ্যা মালতীকে সামনে থেকে দেখতে পাবে, তারপর তার সন্ধ্যা মালতীকে জড়িয়ে নিতে পারবে। আকাশ ডিভানের উপর থেকে একটি কুশন নিয়ে দু হাতে জড়িয়ে নেয়। এরপর সামনের দিকে একটু ঝুঁকে অসহায় কণ্ঠে বলে, আমি অনেক তৃষ্ণার্ত সন্ধ্যা মালতী। সন্ধ্যা ইশারায় বোঝায় পানি খাওয়ার কথা। আকাশ আফসোসের সুরে বলে, পানি খাওয়ার তৃষ্ণা পাইনি রে বোকা বউ, এটা আমার সন্ধ্যা মালতীকে খাওয়ার তৃষ্ণা। সন্ধ্যা বুঝতে পেরে ভীষণ লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে চোখ নামিয়ে নেয়। আকাশ কিছু একটা ভেবে মনে মনে হেসে আবারও বলে, কেঁদে কেটে তো সব ভিজিয়ে ফেলেছ, জামা চেঞ্জ করো। সন্ধ্যা বিনা বাক্যে মেনে নিল আকাশের কথা। মাথা নেড়ে সাথে সাথে কল কেটে দেয়। এমনিতেই সে লজ্জা পাচ্ছে। আকাশের বলা কথায় অজুহাত সে সায় পেয়ে কল কাটলো। এরপর আকাশের দেওয়া মেসেজটি চেক করলো, যেখানে লেখা, সন্ধ্যার আকাশের নিচে বকুলতলায় এক শাড়ি পরিহিতা স্নিগ্ধ পরীর মিষ্টি কণ্ঠ শুনতে শুভ্র পুরুষ রাজকুমার রূপে ফিরছে তার রাজকুমারী সন্ধ্যা মালতীর নীড়ে। মেসেজটি পড়ে সন্ধ্যা ভেজা চোখ জোড়ায় আরও খানিক অশ্রুকণা জমে, সাথে ঠোঁটের কোণে ল্যাপটানো হাসি দীর্ঘ হয়। সন্ধ্যা বিছানা থেকে নেমে খুশির চোটে একটু নাচল। হঠাৎ মনে পড়ল এই ঘরে সিসি ক্যামেরা আছে। সাথে সাথে সন্ধ্যা থেমে যায়। আকাশ তাকে এভাবে দেখে নিয়েছে ভাবতেই লজ্জায় সন্ধ্যার চোখ খিচে নেয়। তার পরনে যে ওড়না, যেটা একটু আধটু ভিজেছে, তবে চেঞ্জ করার প্রয়োজন নেই। আকাশ দেখবে বলে ইচ্ছে করে তাকে চেঞ্জ করতে বলেছে বুঝতে পেরে সন্ধ্যার লজ্জা আরও বাড়ে। সন্ধ্যা আর এই ঘরে থাকলোই না, এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এপাশে আকাশ সন্ধ্যার নাচ দেখে হাসছিল, কিন্তু সন্ধ্যাকে চলে যেতে দেখে আকাশ মুখ অসহায় হয়ে যায়। বিড়বিড় করলো, আরে যা, চলে গেল, কিছুই দেখতে পেলাম না, চালাক বউ কোথাকার। তবে সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে আকাশ আবারও হেসে ফেলল। অরুণ ঘরে এসে আকাশকে একা একা হাসতে দেখে অবাক হলো। ব্যাপারটা কি হলো? কিছুক্ষণ আগেও তো এ বোম হয়েছিল, আর এখন হাসছে। হার্টের সাথে সাথে এর মাথাটাও গেল নাকি? অরুণ ভ্রু কুঁচকে বলে, পাগলের মতো হাসছিস কেন? আকাশ মৃদু হেসে বলে, আমি বোধহয় পাগল হয়ে যাব। অরুণ তবদা খেয়ে বলে, পাগল হয়ে যাবি না, পাগল অলরেডি হয়ে গিয়েছিস। আকাশ পাত্তা দিল না অরুণের কথা, আবারও বলে, সন্ধ্যা মালতী এত সুন্দর কেন?
অরুণ চোখ ছোট ছোট করে তাকালো। কয়েক ঘন্টা আগে সন্ধ্যার সাথে কথাই বলল না, আর এখন সন্ধ্যার গুণগান গাইছে। সব ঠিক হলো নাকি এ সত্যি সত্যি পাগল হলো? আকাশের শেষ কথায় অরুণ কপাল চাপলালো। ওর বউ সুন্দর কেন সে কিভাবে জানবে? মনে মনে হেসে বলে, তুই বললে তোর সন্ধ্যামালতে সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করব আমি। কি রে, করব? আকাশ রাগান্বিত স্বরে বলে, খুন করে ফেলবো তোকে। অরুণ ঝাঁকি দিয়ে ওঠে, টি শার্ট উঁচু করে বুকে দুবার থুথু দিয়ে বিড়বিড় করে, এর মানে পাগল হয়নি, বাঁচা গেল। সন্ধ্যা ইরার ঘরে এসেছে। তার ভাইয়া বাইরে গিয়েছে। ইরার সাথে টুকটাক কথা বলছিল সন্ধ্যা। ইরা খেয়াল করলো সন্ধ্যাকে ভীষণ প্রফুল্ল দেখাচ্ছে, তবে কিছু বলল না। মেয়েটাকে সবসময় মনমরা হয়ে দেখতে ভালো লাগে না, এখন ভালো লাগছে। রাত 11টায় সন্ধ্যা হঠাৎ গড়গড় করে বমি করে দেয় মেঝেতে। ইরা হতভম্ব হয়ে যায়। সন্ধ্যাকে ধরার আগেই সন্ধ্যা সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে যায়। সৌম্য মাত্র ঘরে প্রবেশ করেছিল। সন্ধ্যার এই অবস্থা দেখে দৌড়ে এসে সন্ধ্যার পাশে বসে। দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে কাপা কণ্ঠে ডাকে, বনু। সন্ধ্যাকে নিয়ে হসপিটালে এসেছে সৌম্য। সাথে আসমানি নাওয়ান ইরাও আছে। ইরা বাইরে দাঁড়িয়ে আছে, দুদণ্ড কোথাও বসেনি। বুকটা জ্বলছে খুব। লাস্ট 7 দিন তার বোনের সাথে ঠিক করে কথাও বলেনি। সৌম্যর কষ্ট হচ্ছে। দু হাতের মাঝে মুখ লুকিয়ে ভাঙা স্বরে বিড়বিড় করে, বনু ঠিক হয়ে যা প্লিজ, আমি এবার থেকে তোর সাথে অনেক কথা বলবো। নিয়াজের ডাকে সৌম্যর হোশ ফিরে। বিচলিত কণ্ঠে বলে, বনুর কি হয়েছে ভাইয়া? নিয়াজ উত্তর করে, সন্ধ্যার শরীর ভীষণ উইক, এই জন্যই মূলত ও সেন্স হারিয়েছে। তবে ওকে চেক আপ করতে গিয়ে সাথে আরেকটি খবর পেয়েছি। সৌম্য ঢোক গিলল। তার বনুর কি হয়েছে? সে তার বনুর ওপর রাগ করে কত কষ্ট দিয়েছে। নিয়াজকে চুপ দেখে সৌম্য উদ্বিগ্ন কণ্ঠে বলে, ভাইয়া বলুন না আমার বোনের কি হয়েছে? নিয়াজ মৃদু হেসে বলে, তুমি মামা হতে যাচ্ছ সৌম্য। তোমার বোন কনসিভ করেছে, 2 সপ্তাহ বয়স। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। কথাটা তাকে কেমন অনুভূতির জ্বরে ভাসালো, নিজেই বুঝতে পারল না, শুধু বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। এগিয়ে এসে দাঁড়ানো ইরা, আসমানি নয়ন দুজনের অবস্থাও সেম। নিয়াজ সৌম্যর কাঁধে চাপড়ে বলে, আকাশ তো পালিয়ে বসে আছে, তুমি মিষ্টি খাওয়াতে কিপটামি করো না, ভেতরে যাও, সন্ধ্যা ওয়েট করছে। সন্ধ্যা বেডের উপর মন খারাপ করে বসে আছে। সব কিছু তো ঠিকঠাকই ছিল, হঠাৎ তার কি হলো কে জানে। সৌম্যকে কেবিনে প্রবেশ করতে দেখে সন্ধ্যা মাথা উঁচু করে তাকালো। পিছনে আসমানি নওয়ান আর ইরাও আছে। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা মৌলিন মুখে ভাইয়ার দিকে তাকালো। সৌম্য ভাইয়া তো তার সাথে আর কথা বলে না, এখন তো সে অসুস্থ। এবারেও কি সৌম্য ভাইয়া তার সাথে কথা বলবে না? সন্ধ্যা নীরব সৌম্যকে দেখে অসহায় মুখে অভিযোগ করে, তুমি এখনো আমার সাথে কথা বলবে না সৌম্য ভাইয়া? সৌম্য সাথে সাথে সন্ধ্যাকে জড়িয়ে ধরে, ভাঙা গলায় বলে, সরি বনু। 7 দিন পর ভাইকে আগের মতো পেয়ে সন্ধ্যা ফুপিয়ে উঠল। এই প্রথম সৌম্য ভাইয়া এতদিন ইচ্ছে করে তার থেকে মুখ ফুরিয়ে রেখেছিল। সৌম্যকে 2 হাতে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমি এই 7 দিনে অনেক কষ্ট পেয়েছি। সৌম্য সন্ধ্যার মাথায় 2টো চুমো আঁকে। 2 হাতের আজলায় সন্ধ্যার মুখ নিয়ে ধরা গলায় বলে, তুই যে আমার শিক্ষা দীক্ষা সব ভুলে বসেছিলি, আমার কষ্ট হয়নি? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, এখন থেকে ভুলবো না, তুমি আমাকে আর মারবে না বলে দিলাম। সৌম্য একটু হাসলো। সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে অনুতপ্ত স্বরে বলে, অনেক ব্যথা পেয়েছিলি? সন্ধ্যা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, ইরা আপু তোমাকে খাইয়ে খাইয়ে যে এত শক্তিশালী বানিয়েছে, তুমি থাপ্পড় না মারলে তো বুঝতেই পারতাম না। সন্ধ্যার কথা শুনে সৌম্য তবদা খেয়ে যায়। ইরা এগিয়ে এসে সৌম্যর পাশে দাঁড়ায়। ডান হাত কোমরে রেখে সন্ধ্যার উদ্দেশ্যে মেকি রেগে বলে, বড় ভাই ভাবির সাথে মস্করা করছো সন্ধ্যা? সন্ধ্যা 2 হাতে সৌম্যর পেট জড়িয়ে ধরে, সাথে মুখ টিকিয়ে মিটমিটি হাসলো। সৌম্য ইরা একে অপরের মুখ চওচই করে মৃদু হাসলো। আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আমারে ভুইলা গেছস জান্নাত, আমার ছেলের জন্যই তো তুই পোয়াতি হইলি, আমার প্রশংসা করবি না? আসমানি নয়নের কথা শুনে সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। ভদ্রমহিলার কথা তার মাথার উপর দিয়ে গিয়েছে। আসমানি নয়নের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সৌম্য সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার পাশে বসলে আসমানি নয়ন সন্ধ্যার সামনে এসে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তুই এত বড় হইয়া গেছস জান্নাত? সন্ধ্যা অবুঝ গলায় বলে, পোয়াতি মানে তো প্রেগনেন্ট। সন্ধ্যার কথা শুনে সবাই হাসলো। সন্ধ্যা সবার দিকে তাকিয়ে দেখল, সবাই হাসছে। সন্ধ্যার মুখ থমথমে হয়ে যায়।
সে কিছুই বুঝতে পারছে না। সৌম্য বাঁ হাত সন্ধ্যার মাথার উপর রাখে। মনে হচ্ছে কয়েকদিন আগেই তার বোনকে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে। মায়ের জন্য কেঁদেছে বলে কত শত বানোয়াট গল্প বলে থামিয়েছে। আর সেই বাচ্চা বোনটা আজ নিজেই এক বাচ্চার মা হতে যাচ্ছে। সৌম্য মৃদুস্বরে বলে, তুই মা হবি বুনু, আমি মামা হব। কথাটা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। সৌম্যর কথা মস্তিষ্ক ধারণ করতে পেরে সন্ধ্যার পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ডান হাত অটোমেটিক পেটে চলে যায়। এখানে কিছু আছে ভাবতেই পুরো শরীর কেঁপে ওঠে। চোখের কোণে জলকণা জমতে শুরু করলো। কারণ তার অজানা, সে মা হবে, একটা ছোট বাচ্চা তার কোলে আসবে, আর সেই বাচ্চা তার আর আকাশের অংশ। সন্ধ্যার চোখ থেকে পানি গড়ায়। আসমানি নয়ন সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে জড়িয়ে নেয়। সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে বলে, আমি যে কত খুশি হয়েছি জান্নাত। আমার আকাশ আব্বা আর জান্নাত মায়ের কোলে এক পুতুল আসবো ভাবলে কি যে আনন্দ লাগতাছে। সন্ধ্যার চোখ বুজে রইল। তার বুক ধুক ধুক করছে। মা হওয়ার অনুভূতি এত অদ্ভুত, এত শান্তি নিহিত সে 1 মিনিট আগেও জানতো না। আর এখন সে নিজেই সেই শান্তি অনুভব করছে। আকাশ জানলে কতটা খুশি হবে, কেমন রিয়াকশন দিবে সন্ধ্যা ভাবতে পারে না। তীব্র আবেগ আর অনুভূতির সংমিশ্রণে মেয়েটার বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। সৌম্য ফোন বের করলে আকাশের নম্বরে ফোন দিতে নেয় আর বলে, এবার হয়তো আকাশ ভাইয়া চলে আসবে। সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে বলে, ওনাকে বলো না। সৌম্য সহ সকলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে সন্ধ্যা মৃদু স্বরে বলে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি পরশুদিন আসবে বলেছে। সকলে অবাক হলো। আকাশ সত্যি সন্ধ্যার সাথে কথা বলেছে? ভালো লাগলো তাদের। তার মানে এদের মাঝে সব ঠিকঠাক। সৌম্য সন্ধ্যার মনোভাব বুঝলো। তার বোনও নিজে এই খবর আকাশকে দিতে চায়। সৌম্য মৃদু হেসে বলে, আচ্ছা। আসমানি নয়ন সৌম্য আর ইরার দিকে চেয়ে বলে, আমার জান্নাত ছোট হইয়া মা হইয়া যাইতাছে, আর তোমরা কি করতেছ? আসমানি নয়নের কথায় সৌম্য ইরা দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। সৌম্য ইরার দিকে তাকায়। ইরা মাথা নিচু করে নখ খুঁড়ছে। সৌম্য আসমানি নয়নকে ওষুধ আনার অজুহাত দেখিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। 2 মিনিটের মাথায় ইরার ফোনে একটি মেসেজ আসে। ইরা কেবিন থেকে বেরিয়ে আসে। করিডোরের দিকে সৌম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা এগিয়ে এসে মৃদু স্বরে বলে, বাইরে আসতে বললি কেন? সৌম্য ইরার দিকে ফিরে চিন্তিত কণ্ঠে বলে, টেনশন হচ্ছে। ইরা ভুরু কুচকে বলে, কেন? সৌম্য বিরক্তির সুরে উত্তর দেয়, আমার বোন তো কলেজের গণ্ডিই পেরোয়নি। ও কত ছোট, অথচ তোর ভাইয়ের কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে। ইরা থমথমে মুখে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আকাশ ভাইয়া তোরও ভাই। তাছাড়া সবাই কি তোর মতো নিরামিষ? সে না হয় বাদ দিলাম, অ্যাটলিস্ট বাবা হওয়ার ইচ্ছে যে মানুষের থাকে, তোর মধ্যে তো সে ইচ্ছেও নেই। এই, তুই আদৌ ছেলে? সৌম্য ধমকে ওঠে। ইরাবতী। ইরা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলে, অসুস্থ ছিলি তুই, এখনও ওষুধ খেতে হয় তোকে। এই অবস্থায় প্রেগনেন্ট হয়ে গেলে কি হবে? ইরা ছলো ছলো দৃষ্টিতে তাকায় সৌম্যর পানে। সৌম্য একটু হেসে বলে, আমাকে তুমি ডাকার অভ্যাস করে নে, নয়তো আমার বাচ্চা তোর মুখে এইসব তুই ডাক শুনলে ঝামেলা হবে। ইরা সৌম্যর কথার অর্থ বুঝতে পেরে লজ্জা পেল। সৌম্য মৃদু হাসল। ইরা কেবিনের ভেতর সন্ধ্যার কাছে গিয়েছে। সৌম্য এখনও করিডোরে দাঁড়ানো। পিছন থেকে রিহানের কণ্ঠ পেয়ে সৌম্য সাথে সাথে উল্টো ঘুরে তাকায়। জিজ্ঞেস করে, কেমন আছিস? রিহান একটু হাসলো। তারপর ডান হাত বাড়িয়ে দিয়ে বলে, কংগ্রেচুলেশন। সৌম্য জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে রিহান বলে, শুনলাম মামা হবি? সৌম্য বেশ কিছুক্ষণ রিহানের দিকে চেয়ে রইল। এরপর বলে, তুই অনেক শুকিয়ে গিয়েছিস। রিহান আবারও হাসলো। সৌম্য বলে, বিয়ে করে নে। রিহান মলিন মুখে তাকায়। মৃদু স্বরে বলে, অনেক চেষ্টা করেছি। করছিস না কেন তবে? রিহান ঢোক গিলে বলে, তোর বোনের মতো কাউকে পেলাম না। সৌম্য কিছু বলতে চায়, তার আগে রিহান আবারও বলে, কোথায় যেন শুনেছিলাম কাউকে ভালোবাসার জন্য 1 সেকেন্ডই যথেষ্ট, অথচ সেই 1 সেকেন্ড ভালোবেসে ফেলা মানুষকে না সারা জীবনও ভোলা যায় না। কথাটা হাড়ে হাড়ে উপলব্ধি করছি আমি। সৌম্য কি বলবে বুঝতে পারছে না। রিহান অসহায় কণ্ঠ বলে, বিশ্বাস কর, আমি বিবাহিত কারোর দিকে নজর দিতে চাই না, বিবাহিত মেয়েকে নিয়ে ভাবতে চাই না, কিন্তু আমি বরাবরই ব্যর্থ। আমার নিজেকে ক্যারেক্টারলেস লাগে সৌম্য। তুই আমাকে আগে কেন বলিসনি সন্ধ্যা বিবাহিত? আমার সুখ হারিয়ে গেছে। জানিস নিয়াজ ভাইয়ার কাছে সন্ধ্যা প্রেগনেন্ট শুনে কতটা কষ্ট হচ্ছে? আমি কি করব বলতো? সন্ধ্যা বিবাহিত, ওর পেটে আকাশ ভাইয়ার বাচ্চা থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমি কেন এটা মেনে নিতে পারছি না? এটা কেমন অসুখ? এই অসুখ সারানোর উপায় নেই সৌম্য? কথাগুলো বলতে বলতে রিহানের গলা বেঁধে আসে।
সৌম্য অবাক হয়ে রিহানকে দেখে। হঠাৎ রিহানকে জড়িয়ে ধরে ধরা গলায় বলে সরি। রিহান মলিন হাসলো। সৌম্যকে সরিয়ে দিয়ে ভাঙা গলায় বলে জানি, এর ওষুধ একটাই, কিন্তু সেই ওষুধ আকাশ ভাইয়ার নামে লেখা। ভালো থাকিস, তোর বোনের জন্য অনেক অনেক দোয়া রইল। আসছি। কথাগুলো বলে রিহান সৌম্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে শার্টের হাতা দিয়ে একবার চোখ মুছে। নিউ ইয়র্কে সকাল 6:10। আকাশ মোটামুটি সব গুছিয়ে নিয়েছে। সকাল 8টায় ফ্লাইট, সাথে অরুণও যাবে। আজ অনেক দিন আকাশ গায়ে সাদা পাঞ্জাবি আর সাদা গ্যাভার্ডিন প্যান্ট জড়িয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিজের দিকে থাকলেও সে বোধহয় নিজেকে দেখছে না। তার সন্ধ্যা মালতীর পছন্দ নিজের গায়ে জড়িয়ে তার মনে হচ্ছে তার সন্ধ্যা মালতী তার সাথে জড়িয়ে আছে। আকাশ মৃদু হাসল। এগিয়ে এসে একটি রঙিন কাগজ আর কলম নিয়ে বসল। প্রায় 30 মিনিট সময় নিয়ে টানা লিখল। লেখা শেষে পুরো চিঠিতে আরেকবার চোখ বোলায়। সন্ধ্যাকে ভালোবাসার পর থেকে হাজারখানেক অনুভূতির সংমিশ্রণে কয়েকশো শব্দমালা দ্বারা একটি চিঠি সাজিয়েছে। শেষের দিকটা এসে চোখ আটকায়, মুখখানা মলিন হয়। দীর্ঘশ্বাস ফেলে কাগজটি ভাঁজ করে একটি খামে ভরে পাঞ্জাবির পকেটে রাখে। এরপর আকাশ লাগেজ সহ ঘর থেকে বেরিয়ে আসে। সামনে অলিভিয়াকে দেখে আকাশের পা থেমে যায়। বিরক্ত চোখে তাকায়। অলিভিয়া আকাশের বিরক্তি খেয়াল করে। মৃদু স্বরে বলে, তোমার ওয়াইফের ব্যাপারে শুনতে চাই। আমাকে কি তার ব্যাপারে কিছু বলবে? মানে তুমি তাকে এত ভালোবাসো কেন? সন্ধ্যার কথা ভেবে আকাশের দৃষ্টি শীতল হয়। এবার আকাশ একটু হাসলো। ঘড়িতে সময় দেখে লাগেজ সাইডে রেখে কফি মেকারের দিকে যেতে যেতে বলে বসো। অলিভিয়া অবাক হলো। সে আজকেই প্রথম আকাশকে হাসতে দেখলো। আকাশের ওয়াইফের কথা বলতেই আকাশ হাসলো যেন। অলিভিয়া আবেশের রেশ নিয়ে সোফায় এসে বসে। মিনিট 5 পর আকাশ 1 কাপ কফি নিয়ে এসে অলিভিয়ার সামনে বরাবর পায়ের উপর পা তুলে বসে। কফিতে একবার চুমো দিয়ে বলে, বলো কি শুনতে চাও আমার সন্ধ্যা মালতীর ব্যাপারে? অলিভিয়া আকাশকে যত দেখে তত অবাক হচ্ছে। নিজেকে সামলে বলে, তোমার বউ কি অনেক বেশি সুন্দর? আকাশ মৃদু হেসে বলে, আমার চোখে সে শ্রেষ্ঠ সুন্দরী, তাকে ডিঙানোর ক্ষমতা কারণেই। অলিভিয়া অদ্ভুতভাবে তাকায়। তার মনে প্রশ্ন জাগে আকাশের ওয়াইফ ঠিক কতটা সুন্দর। অতঃপর বলে, সে তোমাকে এত কষ্ট দিয়েছে, তবুও তাকেই কেন চাও? সে অনেক সুন্দর বলে? এটাকে তো সুন্দরীর পূজারি বলে। অলিভিয়া কথা শুনে আকাশ ঠোঁট এলিয়ে হাসল, তবে তা শব্দহীন। অতঃপর বলে, তাকে ভালোবাসি বলেই সে আমার চোখে শ্রেষ্ঠ সুন্দরী। সে বিশ্ব সুন্দরী হিসেবে অ্যাওয়ার্ড পাবে যদি বিচারক হই আমি। অলিভিয়া অদ্ভুতভাবে তাকায় আকাশের দিকে। বিভ্রান্ত হয়ে বলে, আই এম কনফিউজড। তোমার ওয়াইফ সুন্দর নাকি তোমার ভালোবাসা সুন্দর? আকাশ হাসল। আরও 2বার কফির কাপে চুমুক দিয়ে বলে, সন্ধ্যা মালতীর ব্যক্তিগত আকাশের বুকে সন্ধ্যা নেমেছে। সময় থেমে গিয়েছে। এখানে আর কখনো রাত, ভোর, সকাল কিচ্ছু নামবে না। আকাশ সন্ধ্যার প্রেমের দহনে অনন্তকাল পড়তে রাজি আছে। এটুকু বলে থামে। বাকি কফিটুকু শেষ করে কাপ সামনে টি টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক আর কিছু জানার ইচ্ছে নেই তোমার? অলিভিয়া থম মেরে বসে আছে। এতদিন আকাশের পরনে সব কালো রঙের ড্রেস দেখেছে, আর সাদা দেখে অবাক হয়। অতঃপর ঢোক গিলে বলে, তোমার পছন্দের রং কি? আকাশ ফোনে কিছু টাইপ করতে করতে ছোট করে উত্তর দেয়, শ্যামলা। অলিভিয়া ভ্রু কুঁচকে বলে, এই নামে কোনো রং আছে? আমি কখনো শুনিনি। আকাশ দৃষ্টি ফোনে রেখে মৃদু হেসে বলে, আছে। আমার সন্ধ্যা মালতীর গায়ের রং, ভীষণ সুন্দর। অলিভিয়া তবদা খেয়ে যায়। সে আর কিছুই বলার মতো পায় না। আকাশের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে সাদা পাঞ্জাবিতে ভীষণ সুন্দর লাগে। আকাশ এবারেও মাথা নিচু রেখে মৃদু হেসে উত্তর করে, সন্ধ্যা মালতীর পছন্দ, অসুন্দর লাগার চান্স নেই। কথাটা বলে আকাশ পকেটে ফোন ভরে এগিয়ে গিয়ে লাগেজ হাতে নেয়। অরুণ রেডি হয়ে বেরিয়ে এসেছে। আকাশ অরুণকে আসতে বলে সে লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অলিভিয়া অবাক হয়ে শুধু দেখলো আকাশকে। তার মানে এতদিন কালো পাঞ্জাবি পরেছিল, আজ আকাশকে খুশি খুশিও লাগছে। হয়তো আকাশের ওয়াইফের সাথে সব ঠিক হয়ে গিয়েছে, আর এজন্য আকাশ তার ওয়াইফের পছন্দের কাপড় পরেছে। সাথে মুখে হাসি তো আছেই। অরুণ অলিভিয়ার সামনে এসে একটা চুটকি বাজিয়ে বলে, তুমি আমার বাড়িতে থাকতে চাও, আমার প্রবলেম নেই, তবে বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। আমি এসে তোমাকে পেমেন্ট দিয়ে দিব। অলিভিয়া দাঁড়িয়ে গিয়ে বলে, তুমি নিজের জন্য 2টো টিকিট কাটো জানি, আমাকে একটা টিকিট ধার দেবে? আমি তোমাদের সাথে বাংলাদেশে যেতে চাই। অরুণ চোখ ছোট ছোট করে বলে, কেন?
অলিভিয়া উদাস কণ্ঠে বলে, আকাশের ওয়াইফকে দেখতে। দেখি তো সে কত সুন্দর, তোমার বন্ধু তাকে অ্যাওয়ার্ড দিতে চায়। অরুণ থমথমে মুখে তাকায়। সে কিছু বলার আগেই অলিভিয়া বলে, প্রমিস কোনো ঝামেলা করব না। আকাশের কথা শুনে মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে, প্লিজ নিয়ে চলো। অরুণ ছোট করে বলে, ঠিক আছে, ঝামেলা করলে কিন্তু খবর আছে। অলিভিয়া জানায় সে ভদ্র হয়ে থাকবে। বাংলাদেশে এখন রাত 8টা। শিমু সন্ধ্যার ঘরে বিছানার এক কোণায় বসে আছে, মুখখানা মলিন তার। সন্ধ্যার খুশির খবর শুনে হেসেছিল খুব, তবে আবারও মন খারাপ হয়ে গিয়েছে। তার এসএসসি এক্সাম শেষ হয়েছে সপ্তাহখানেক হলো। এরপর সে বায়না করলে সৌম্য তাদের সবাইকে নিয়ে সৌম্যর গ্রামের বাড়ি যায়। স্মৃতির পাতায় কিছু ভেসে ওঠে। কয়েকদিন আগে গ্রামে গিয়ে শিমু খোলা জায়গা পেয়ে প্রজাপতির ন্যায় মুক্ত আকাশে উড়ছিল, কিন্তু তার পা থেমে যায় ব্রায়ানকে একটি কবরস্থানের পাশে বসে থাকতে দেখে। শিমু অবাক হয়। সে অনেক ঘটনা না জানলেও এটা জানে কবরটি সকালের। সন্ধ্যা তাকে দেখিয়েছিল। শিমু ধীরে ধীরে এগিয়ে যায়। তার চোখে আটকায় কবরের উপর একটি তাজা বেলি ফুলের গাছ, যেটা রায়ান মাত্র লাগিয়েছে। রায়ানের হাতে মাটি লেগে শিমু অবাকের উপর অবাক হয়। অবাকের মাত্র সেখানেই থামেনি। রায়ান কবরের উপর হাত রেখে ভাঙা স্বরে আওড়ায়, আমার ডিকশনারিতে ভালোবাসার রং কেবলমাত্র সকাল, যে রং কখনো বদলাবে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও সকাল, ওপারে আমার জন্য অপেক্ষা করবে সকাল। আমি দ্রুত তোমার কাছে ফিরতে চাই। তোমাকে ছাড়া আমি একেবারে শূন্য হয়ে গিয়েছি। তুমি কেন চলে গেলে সকাল? কথাগুলো বলতে বলতে রায়ানের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রায়ানের কথাগুলো শুনে শিমু স্তব্ধ হয়ে যায়। তার মাথা ফাঁকা ফাঁকা লাগলো। রায়ান ভাবির বোনকে ভালোবাসতো? কই, সে তো জানতো না। শিমুর চোখ জোড়া ভরে ওঠে। সে আরও 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, দৌড়ে বাড়ি চলে গিয়েছিল। সেদিনের কথাগুলো ভেবে শিমু আজও ভোপিয়ে উঠল। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র। টেবিলের ওপর তার ফোনের ভাইব্রেটে সন্ধ্যা ফোন হাতে নিল। নিয়াজের কল দেখে রিসিভ করতে গিয়ে ফোপানোর আওয়াজ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকায়। শিমুকে ফুপিয়ে কাঁদতে দেখে সন্ধ্যা অবাক হয়। দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে শিমু, কাঁদছো কেন? শিমু ফোপাতে ফোপাতে বলে, ভাবি তোমার বোন কি এতই সুন্দর ছিল? আমি কি একটুও সুন্দর নেই? সন্ধ্যা বুঝলো না শিমু হঠাৎ সকালের সাথে নিজের তুলনা কেন করছে। শিমুর পাশে বসে বলে, এভাবে বলছো কেন? তুমি ভীষণ সুন্দর শিমু। শিমু ভাঙা গলায় বলে, আমি তোমাকে বলেছিলাম না ভাবি, আমার 5 জন ক্রাশ ছিল। আসলে আমার শুধু তার চেহারা ভালো লাগতো, কিন্তু রায়ান ভাইয়াকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না ভাবি। আর যখন জানলাম সে তোমার বোনকে ভালোবাসে, তাকে ভুলতেও পারে না, তখন থেকে আমার খুব কষ্ট হয়। রায়ান ভাইয়াকে একটু বলবে তোমার বোনকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসতে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় রায়ান ভাইয়া অন্য কারো কথা ভাবলে। কথাগুলো বলতে বলতে সন্ধ্যার বুকে পড়ে ফোপায় শিমু। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে শিমুর পানে। শিমু রায়ান ভাইয়ার প্রতি এত সিরিয়াস হয়ে গিয়েছে যে এভাবে কাঁদছে। সন্ধ্যা শিমুর মাথায় হাত বুলিয়ে বলে, তোমার ভাইয়া আসলে আমি ওনার সাথে এই ব্যাপারে কথা বলবো শিমু, তুমি কান্না করো না। শিমু শুনল না। বাচ্চা মেয়েটার মনে ভীষণ কষ্ট যে। সন্ধ্যার হাত লেগে নিয়াজের কল রিসিভ হয়ে গিয়েছিল, যা সন্ধ্যা খেয়াল করেনি। তবে এ পাশে নিয়াজের কানে ফোন ছিল। সে শিমুর কান্নার সাথে শিমুর বলা প্রতিটি কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। বুকের বাঁ পাশটায় এক অদ্ভুত চিনচিনে ব্যথা হলো। কান থেকে ফোন সরিয়ে কল কেটে আস্তে করে ফোন রেখে দিল। এরপর রকিং চেয়ারে গা এলিয়ে দিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে রেখে চোখ বুজল। প্রায় 5 মিনিটের মাথায় নিয়াজের মা তার ঘরে আসে। ছেলেকে নীরব দেখে এগিয়ে এসে মৃদু স্বরে ডাকে, নিয়াজ। নিয়াজ যেভাবে আছে সেভাবেই উত্তর করে, বলো মা। ভদ্রমহিলা বলেন, মেয়ে দেখতে যেতে চাইলে যে? আমাদের রেডি হতে বলে নিজেই রিল্যাক্স করছো। নিয়াজ কিছু বলে না। ক্লাস 8-এর মেয়েকে এক দেখায় ভালো লেগে যায় কারো, আর সেই ভালো লাগা এরকম পর্যায়ে যায় যে সে একজন ম্যাচিওর ছেলে হয়ে সেই বাচ্চা মেয়েকে বিয়ের জন্য অপেক্ষার প্রহর গোনে। নিয়াজের সাথে তো এমনটাই হলো। আজ থেকে 2 বছর আগে ক্লাস 8-এর বাচ্চা শিমুকে এক দেখায় তার ভালো লেগে গেল। প্রথম 6 মাস নিজেকে বোঝাতে লাগলো সম্ভব নয়, কিন্তু ব্যর্থ হয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলো। মেয়েটিকে বড় হতে দিল। সে ভেবেছিল শিমু ভার্সিটিতে উঠলে আকাশকে প্রস্তাব দেবে, কিন্তু সে পারছে না। শিমুকে এখনই তুলে না আনলেও বিয়ে করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
এজন্য বাবা মাকে তার পছন্দের মেয়েকে আজ দেখাতে নিয়ে যেতে চেয়েছিল, কারণ তারা জানে না শিমুই সেই মেয়ে। সে জানে আগামীকাল আকাশ আসবে। শিমু কোথায় এটা শিওর হওয়ার জন্য সে সৌম্য আসমানি নাওয়ানকে কল দিয়েছিল। তাদের না পেয়ে সন্ধ্যাকে কল দিয়ে সে পুরো সারপ্রাইজড হয়ে গেল। নিয়াজের মা নিয়াজের মাথায় হাত বুলিয়ে ডাকে, নিয়াজ। নিয়াজ ঢোক গিলে বলে, সব ক্যান্সেল মা, আমি বিয়ে করব না। ভদ্রমহিলা থমকানো দৃষ্টিতে তাকায়, অবাক হয়ে বলে, 2 বছর যাবৎ তার জন্য নিজের বয়স বাড়িয়ে এখন বলছো সব ক্যান্সেল? ফাজলামি করছো? আর কয়দিন পর বুড়ো হয়ে যাবে। নিয়াজ চোখ মেলে তাকায়, চোখ দুটো হালকা লাল। ভদ্রমহিলা ছেলের চোখ মুখ দেখে বলে, কি হয়েছে তোমার? নিয়াজ ভাঙা গলায় বলে, আমি তার জন্য অপেক্ষা করেছি, আর তারপর তাকে হালকাভাবে চেয়েছি, কিন্তু আল্লাহ তার মনে আমার নাম লেখানোর সুযোগটাই দিল না। এর আগেই সে তার মনে অন্যের নাম লিখে ফেলেছে। এখন আমি কি করব মা? আমার যে মরে যেতে ইচ্ছে করছে। ঘড়ির কাঁটায় তখন বিকাল 4টা। আকাশ মাত্র বাড়িতে এসে পৌঁছেছে। তার মা আসমানি নাওয়ান, তার খালা সৌম্য ইরাকে দেখে আকাশের মুখে হাসি ফোটে। সর্বপ্রথম আকাশ তার মাকে জড়িয়ে ধরে। ভদ্রমহিলা এতদিন পর নিজ ছেলেকে কাছে পেয়ে প্রায় কেঁদেই দিয়েছে। আকাশ মায়ের সাথে টুকটাক কথা বলে, তারপর আকাশ সৌম্যকে জড়িয়ে ধরে। সৌম্যরা দুজনের সাথেই টুকটাক কথা বলে। অরুণও সবার সাথে কথা বলে, অলিভিয়াকেও পরিচয় করিয়ে দেয়। আকাশ এখানে আর থাকলো না, সে তার ঘরে চলে যায়। আকাশ মূলত চট্টগ্রামে খুব সুন্দর একটা জায়গা কিনে সেখানে বাড়ি করেছে। যে বাড়িটি সুন্দর করে সাজিয়েছে, এর কারণ সে ওই বাড়িতেই তার সন্ধ্যা মালতীর সাথে দেখা করতে চায়। আকাশ তার প্ল্যান অনুযায়ী সন্ধ্যাকে তার চট্টগ্রামের বাড়িতে রেখে আসতে বলায় রায়ান সন্ধ্যাকে নিয়ে গিয়েছে, আর সন্ধ্যার সাথে গিয়েছে শিমু। আকাশ তার মাদের চট্টগ্রামের বাড়িতে যেতে বলেছিল, তবে আসমানি নেওয়ার নিষেধ করে। তিনি নিজেই আকাশ আর সন্ধ্যাকে এরকম একটা স্পেস দিতে চেয়েছিলেন। তার আগে আকাশ তাদের চট্টগ্রামের বাড়ির কথা বললে তিনি খুশি হয়। আকাশ দ্রুত শাওয়ার নিয়ে বের হয়। এরপর গায়ে সাদা পাঞ্জাবি, প্যান্ট, হাতঘড়ি সব মিলিয়ে নিজেকে ভীষণ পরিপাটি করে আকাশ রুম থেকে বেরিয়ে পড়ে। আসমানি নাওয়ান সৌম্যকে বলে আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায়। আসমানি নাওয়ান হালকা কিছু খেতে বললে আকাশ উত্তর দেয়, সন্ধ্যা মালতীকে না দেখা পর্যন্ত গলা দিয়ে খাবার নামবে না মা। আকাশ আগে থেকে হেলিকপ্টার বুকিং করে রেখেছিল, যেন ঢাকা থেকে চট্টগ্রামে ঘন্টা 1-এর ভিতরে পৌঁছে যেতে পারে। আকাশ হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে। পাশে অরুণ আকাশকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ফ্রোকুচকে বলে, যাবি নাকি তোর প্রক্সি দিতে আমি যাব? আকাশ রেগে তাকায়। অরুণ চোখ ছোট ছোট করে বলে, যাব না বাবা, কিন্তু তুই উঠছিস না কেন? আকাশ ঢোক গিলল, ফোঁস করে শ্বাস ফেলে ভারী গলায় বলে, সন্ধ্যা মালতীর কণ্ঠেও শুনতে পাবো ভাবলেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওর কণ্ঠ অনেক সুন্দর, তাই না অরুণ? অরুণ ঠাট্টা করে কিছু বলতে গিয়ে থেমে গেল। আকাশের চোখের কোণে চিকচিক করা জলকণা তার চোখে পড়েছে। অরুণ আকাশকে যত দেখে তত অবাক হয়। মৃদু হেসে বলে, তুই অনেক নিখুঁতভাবে ভালোবাসতে পারিস। আকাশ অরুণকে জড়িয়ে ধরে। অরুণ হাসল। আকাশ ঝোঁক গিলে বলে, আমার কিছু হলে তোরা সবাই আমার সন্ধ্যা মালতীকে দেখে রাখবি, মনে থাকবে? অরুণ ভ্রু কুচকে বলে, এসব বলছিস কেন? আকাশ অরুণকে ছেড়ে ঝাপসা চোখ জোড়া আড়াল করে বলে, জানি না, মনটা ভীষণ অস্থির লাগছে। অরুণ হেসে বলে, সন্ধ্যাকে দেখলে সব ঠিক হয়ে যাবে। আকাশের হাতে ফোন। সন্ধ্যার নাম্বার থেকে আসা মেসেজ চোখ বোলায়। মাত্র এসেছে মেসেজটি। আপনি কখন আসবেন? আকাশ মৃদু হেসে রিপ্লাই করে, এই তো শোনাবো, আসছি। তুমি শাড়ি পরে ভীষণ সুন্দর করে সাজবে। আমি আমার সন্ধ্যা মালতীকে আজ মন ভরে দেখব। আর চা খেয়ে গলা ঠিক করো। আমি কিন্তু আমার সন্ধ্যা মালতীর ভয়েস সবসময় শুনতেই থাকবো, বুঝেছ আমার আস্ত কলিজা? মেসেজটি সন্ধ্যার নাম্বারে পাঠিয়ে আকাশ অরুণকে বিদায় দিয়ে এগিয়ে এসে হেলিকপ্টারে উঠে পড়ে। ধীরে ধীরে হেলিকপ্টার উপরের দিকে উঠতে থাকে। আকাশ চোখ বুজে রেখেছে, ঠোঁটের কোণে মৃদু হাসি। বিড়বিড় করে, আমার জান, আমার সন্ধ্যা মালতী, আমার ভালোবাসা, এই দেখো আমি ফিরছি তোমার নেড়ে। আজ দুপুরের আগে সন্ধ্যা, শিমু আর রায়ান চট্টগ্রামের এই বাড়ি এসে পৌঁছেছে। এরপর রায়ান তাদের 3 জনের জন্য খাবার কিনে এনেছিল। তারা 3 জনেই খেয়েছে, যদিও সন্ধ্যা ঠিক করে খেতে পারেনি। আকাশের সাথে দেখা হওয়ার এক্সাইটমেন্টের সাথে আকাশের সাথে কথা বলার এক্সাইটমেন্টে। চট্টগ্রামে আজ বৃষ্টি হয়েছে।
যার ফলে বিকেলে যে রোদ প্রকৃতিতে থাকে সেই রোদটুকুও নেই। পরিবেশটা ভীষণ সুন্দর। সন্ধ্যা ছাদে এসে দাঁড়িয়েছে। আকাশকে মেসেজ দিয়ে রিপ্লাই আসায় চেয়েছিল। আকাশের দেওয়া রিপ্লে মেসেজটি পড়ে সন্ধ্যা হাসে। সে আর আকাশকে কোনো রিপ্লে দিল না। অরুণের থেকে সন্ধ্যা শুনেছে আকাশ ঢাকা থেকে এখানে দ্রুত আসার জন্য হেলিকপ্টার নিয়েছে। এই জন্যই সন্ধ্যা আরও 1 ঘন্টা আগে ছাদে এসে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পরনে সাদা শাড়ি, শাড়ির পাড় লাল। শাড়িটি সে নিজেই পরেছে বাঙালি স্টাইলে। সন্ধ্যা এসব তেমন পরে না, তবে ইউটিউব দেখে দেখে যেটুকু পেরেছে পড়েছে। একেবারে খারাপ হয়নি। সাথে হালকা সেজেছে। চোখে কাজল, ঠোঁটে হালকা করে একটু লিপস্টিক, কপালে একটি ছোট্ট কালো টিপ পড়েছে। হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া। হাতে একটি আলতার কৌটা, যেটা সে আকাশের হাত থেকে পরিয়ে নিবে বলে হাতে ধরে রেখেছে। আলতার কৌটা ধরে রাখা হাতটি সন্ধ্যা তার পেটে দেয়। এখানে একটি প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। সন্ধ্যা হাসল। তার আর আকাশের অংশ। আকাশকে বললে আকাশের এক্সপ্রেশন কেমন হবে ভাবতেই সন্ধ্যার প্রশান্তিতে বুক ভরে যায়। সন্ধ্যা ছাদের কোনায় দাঁড়িয়ে পেটে হাত রাখল বিড়বিড় করে, দ্রুত আসুন আকাশ, আমি অপেক্ষা করছি। আপনাকে কত শত ভারী খবর দেয়া যে বাকি। অরুণ রাস্তার ধার দিয়ে একা হাঁটছে। মনটা ভীষণ বিষণ্ণ। বাংলাদেশ তার জন্য দুঃখের দেশ। এই দেশের মাটিতে তার থেকে সত্যিকারের সুখ কেড়ে নিয়েছে যে। ভাবনার মাঝেই চোখে পড়ে রাস্তার অপর পাশে অনামিকা এক ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রাণবন্ত এক মেয়ে। পাশের ছেলেটি হয়তো তার হাজবেন্ড। কত খুনসুটি দুজনের। অরুণের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করে। বাম পাশ থেকে আনিকা ডাকে, অরুণ। অরুণের ধ্যান ভাঙে। ডান দিকে ঘাড় ফিরিয়ে ঝাপসা চোখ জোড়া স্বাভাবিক করে নিয়ে বাম দিকে ফিরে তাকায়। আনিকাকে দেখে মৃদু হেসে বলে, অনেক ভালো আছি আমি। আমার মতো খারাপ মানুষের থেকে বেঁচে গিয়ে তোরা 2 বোনও খুব ভালো আছিস। আমি জানি সারা জীবন এইরকমই ভালো থাক। কথাটুকু বলে অরুণ অনিকাকে আর কিছু বলার সুযোগ দিল না। উল্টো পথে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। আনিকা মলিন মুখে চেয়ে রইল। অরুণ শার্টের হাতা দিয়ে চোখ মুছল। ভাঙা স্বরে বিড়বিড় করল, তুমি এত স্বার্থপর কেন অনামিকা? অন্যের সুখ কেড়ে নিজের সুখ করাও। আকাশ বেরিয়ে যাওয়ার পর সৌম্য ইরাকে নিয়ে বাইরে বেরিয়েছে। মূলত ঘুরতে বেরিয়েছে। আগামীকাল সৌম্য ইরাকে নিয়ে গ্রামেই চলে যাবে। সৌম্য ইরার হাত ধরে ফাঁকা রাস্তায় হাঁটছে। দুজনেই নিশ্চুপ। এভাবে নীরব থেকে প্রকৃতির সাথে একে অপরকে অনুভব করে যেন আলাদা এক শান্তি পাচ্ছে। ইরা তার মাথাটা সৌম্যর বাহুতে ঠেকিয়ে প্রশান্তির শ্বাস ফেলে বলে, আমি তোর সাথে অনেকদিন বাঁচতে চাই সৌম্য। সৌম্য মৃদু হাসল, তবে কোনো কথা বলল না। ইরার চোখ সামনের দিকে পড়ে। চোখে কিছু আটকালো বোধ হয়। সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে গায়ের জোরে সৌম্যকে এক ধাক্কা দেয়। ইরা সরে যাওয়ার আগে সামনের দিক থেকে একটি গুলি ধেয়ে এসে ইরার একদম পেট বরাবর গেঁথে যায়। ইরা সৌম্যকে ধাক্কা দিয়ে সরে যেতে চেয়েছিল, তবে সেই সময়টুকু সে পায়নি। এদিকে ইরার ধাক্কা খেয়ে সৌম্য রাস্তা থেকে ছিটকে কয়েক হাত দূরত্বে গিয়ে একদম উল্টে পড়েছে। গুলির শব্দ সাথে ইরাকে পেট চেপে দাঁড়িয়ে থাকতে দেখে সৌম্য চিৎকার করে ডাকে, ইরাবতী। সৌম্য দৌড় দিয়ে ইরার কাছে আসার আগেই ইরা ধপ করে উল্টে পড়ে যায়। চোখের পলকে কেউ এসে ইরার একদম মুখের উপর অ্যাসিড ঢেলে দিয়েই যেন হাওয়া হয়ে গেল। ইরা এতক্ষণ চুপ থাকলেও মুখের ওপর অ্যাসিড পড়ায় অসহ্য যন্ত্রণায় মেয়েটা ছটফটিয়ে চিৎকার করে ওঠে। সৌম্য লোকটিকে ধরতে গেল না, দৌড়ে এসে ইরার পাশে বসে। দুহাতে ইরাকে আগলে নিয়ে বলে, ইরাবতী, তোর কি হলো বউ? ইরা ছটফটানি দেখে সৌম্যর শরীর অবশ হয়ে আসে। সৌম্য আশেপাশে তাকিয়ে কাউকে পায় না। জায়গাটি ভীষণ নির্জন। সে খুঁজে খুঁজে এখানেই এসেছিল। ইরা তার কাছে আবদার করেছিল এরকম একটি জায়গায় আনার জন্য। সৌম্য 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ইরাকে কোলে তুলে নিয়ে এক প্রকার দৌড়ে মেইন রোডের দিকেই যায়। গাছের আড়াল থেকে একটি লোক বেরিয়ে আসে। পুরো কালো পোশাকে মোড়ানো সে। মাথায় একটি কালো ক্যাপ, মুখে মাস্ক, চোখের মণি দুটো একদম সাদা, যেন চোখে ছানি পড়েছে, অথচ সে স্পষ্ট দেখে। লোকটির তীক্ষ্ণ দৃষ্টি সৌম্য আর ইরার ওপর। ডান হাতে মাথার পরা ক্যাপটি এবার ঘোরালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করে, দি গেম স্টার্ট নাও। কয়েক মিনিটের মাথায় সৌম্য মেইন রাস্তায় এসে দাঁড়ায়। ইরার অবস্থা দেখে একটি সিএনজি নিচ থেকে এগিয়ে আসলে সৌম্য ইরাকে কোলে নিয়ে সিএনজিতে উঠে পড়ে। সিএনজিওয়ালা সিএনজি স্টার্ট দেয়। ইরার ছটফটানি এখনও কমেনি। সৌম্য ইরাকে তার সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে ভাঙা গলায় বলে, ইরাবতী, তোর কিছু হবে না।
আমি তোর কিছু হতে দিব না। ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আদো আদো কণ্ঠে বলে, আমি না থাকলেও তুই তুই শুধু আমাকেই ভালোবাসবি সৌম্য। সৌম্য ডান হাত ইরার গালে দিলে ইরার গালের চামড়া গলে তার হাতে আসে। সৌম্যর বুক কেঁপে ওঠে। এ কি হলো তার ইরাবতীর? ছেলেটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরা থেমে থেমে বলে, আমি তোর সাথে বাঁচতে চেয়েছিলাম, আল্লাহ দিল না। তুই শুধু আমার থাকিস সৌম্য। সৌম্য আবারও শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, তোর কিচ্ছু হবে না ইরাবতী, এসব বলিস না, আমার কষ্ট হয়। ততক্ষণই ইরা শরীর ছেড়ে দিয়েছে। বা হাত উঁচু থেকে ঠাস করে পড়ে গেল মনে হলো। সৌম্য বুঝতে পেরে ঢোক গিলল। ইরার মুখ তার সামনে এনে কান্না মাখা গলায় বলে, ইরাবতী কথা বল, যাস না আমায় রেখে। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বলতো? এই ইরাবতী, ইরাবতী, আমার ইরা পাখি, কথা বলবো। এই ইরা। ইরার কোনো সাড়া না পেয়ে সৌম্যর দুনিয়া কেঁপে ওঠে। ইরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে ড্রাইভারকে উদ্দেশ্যে বলে, মামা একটু দ্রুত গাড়িটা চালাও না, আমার বউটা কথা বলছে না দেখো। ভদ্রলোক গাড়ির গতি বাড়ায়। সৌম্য ইরাকে শক্ত করে জড়িয়ে রেখে ভাঙা গলায় বলে, আমায় একা ফেলে যাস না ইরাবতী, তুই না আমার বাচ্চার মা হবি। আমি তোকে আর অপেক্ষা করাবো না বউ, তুই আমার বুকে ফিরে আয় ইরাবতী। কথাগুলো বলতে বলতে সৌম্যর চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। চোখ বুজে বিড়বিড় করে, আল্লাহ আমার ইরাবতীকে বাঁচিয়ে দাও আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো বলো, ওকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। ধরনের বুকে বিকেলের আমেজ ডুবে যাওয়ার পথে। বৃষ্টির পর কখনো কখনো পুরো আকাশ যেমন একদম কমলা হয়ে যায়, আজ তেমনটাই হয়েছে। সন্ধ্যা আকাশ পানে চেয়ে হাসলো। এরকম হলে তো রংধনু ওঠে, আজও উঠেছে নিশ্চয়ই। সন্ধ্যা চারপাশে ঘুরে ঘুরে রংধনু খুঁজল, কিন্তু তার চোখে পড়ল না। সন্ধ্যা হতাশ হয়ে আবারও ছাদের কিনারে এসে দাঁড়ায়। তখনই তার ফোনে কল আসে। অরুণের ফোন পেয়ে সন্ধ্যার সাথে সাথে কল রিসিভ করে। অরুণ বলে, আর ঠিক ঠিক 2 মিনিটের মাথায় আকাশে হেলিকপ্টার তোমার চোখে ধরা দেবে। সন্ধ্যার বুক ধুক ধুক করে। ঢোক গিলে অবাক কণ্ঠে বলে, আপনি কিভাবে জানেন ভাইয়া? অরুণ হেসে বলে, এটা হেলিকপ্টার একদম ঠিক ঠিক টাইমেই পৌঁছে যায়, বুঝেছ? এখন রাখছি, এক্ষুনি আকাশের দেখা পাবে। বলেই অরুণ কল কেটে দেয়। সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায়, কিছু না দেখতে পেয়ে আবারও ফোনের দিকে তাকায়। তখনই হেলিকপ্টারের গুনগুন শব্দ কানে আসে। সাথে সাথেই সন্ধ্যা মাথা উঁচু করে আকাশ পানে তাকায়। তার থেকে কিছুটা দূরে হেলিকপ্টার। সন্ধ্যার বুকের ধুকপুকানি ক্রমক্রমে বাড়ে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সেই হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে আওড়ায় আকাশ। হেলিকপ্টারটি একদম বাড়ির সামনে এসে কেমন যেন এক জায়গায় স্থির হয়ে ঘুরতে থাকে। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ চোখের পলকে হেলিকপ্টারটি অনেক উপর থেকে ধসে পড়ে। ব্যাপারটি বুঝতে সন্ধ্যার কয়েক সেকেন্ড সময় লাগলো। বাড়ির সামনে রাস্তায় হেলিকপ্টার সহ আশেপাশে আরও কয়েকটি গাড়ি সহ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। হাত থেকে ফোন আর আলতার বোতল ঠাস করে পড়ে যায়। মস্তিষ্কে ব্যাপারটি ধারণ করতে পেয়ে সন্ধ্যা সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডাকে, আকাশ! সন্ধ্যা এখানে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। অনেকবার পড়তে পড়তে বেঁচেছে। সন্ধ্যার কোনো দিকে খেয়াল নেই। 2 চোখ ভেদ করে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। শিমু ঘরে বসে একটি বলে আলতা গুলিয়েছে। সে কিছু বুঝতে পারছিল না, পায়ে দিতেও পারছিল না। তাই সন্ধ্যার থেকে দিয়ে নেওয়ার জন্য ছাদের দিকেই যাচ্ছিল। কিন্তু সন্ধ্যাকে এভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে আসতে দেখে শিমু অবাক হয়। কিছু বলার আগেই সন্ধ্যা শিমুর সাথে ধাক্কা খায়। শিমুর হাত থেকে আলতার বোল উল্টে পড়ে। সন্ধ্যা তবুও থামল না। এতক্ষণে মেয়েটার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। শিমু পেছন থেকে অবাক হয়ে বলে, ভাবি কি হয়েছে? সন্ধ্যা না থামলো আর না কোনো উত্তর দিল। শিমুর ফেলে দেওয়া আলতা গড়িয়ে সন্ধ্যার 2 পা মেখে গিয়েছে। শাড়ির আঁচল নামতে নামতে মেঝে ছুঁয়েছে, যা পিছনে হাওয়ার ন্যায় উঠছে। সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে চলে গিয়েছে। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে কি যেন বিড়বিড় করে। বাড়ির গেট থেকে আরও অনেকখানি সামনে ফাঁকা। এরপর বাড়ির মেইন গেট। সন্ধ্যা পায়ের গতি বাড়ায়। চোখে অশ্রুর বাঁধ ভেঙেছে। রায়ন বাড়ির বাইরে বের হতে যাচ্ছিল, কিন্তু সন্ধ্যাকে এভাবে দৌড়ে যেতে দেখে রায়ন ঢোক গিলল। হেলিকপ্টার ধসে পড়লে এর ফলে যে আগুনের উত্তাপ সৃষ্টি হয় তা তো কম নয়। বাইরে রাস্তায় থাকা কত মানুষ যে আহত নিহত হয়েছে আল্লাহ জানেন। সকলের চিৎকার চেঁচামেচিতে চারপাশটা গম গম করছে। রায়ান বুঝতে পারে না এসব কিভাবে হলো। আকাশের সাথে তার 2 ঘন্টা আগেও কথা হয়েছিল, অথচ ঘন্টার ব্যবধানে আকাশ এখন আগুনে পড়েছে।
রায়ানের চোখের কোণে অশ্রু। আকাশের দেওয়া শেষ মেসেজ তার মনে পড়ে। আমার অনুপস্থিতিতে আমার বউকে আগলে রাখবে রায়ান। রায়ান দৌড় লাগালো। সন্ধ্যা গেটের বাইরে বেরোলে ওই উত্তাপে বাঁচবে কি করে? আর সে তার স্যারকে দেওয়া কথাই বা রাখবে কিভাবে? সন্ধ্যার শরীর দুর্বল হয়ে আসে, তবে তার পায়ের গতি ধীরে ধীরে বাড়ে। তার যে আকাশের কাছে পৌঁছতে হবে, ওখানে তার আকাশ আছে। সন্ধ্যা গেট থেকে বের হতে নিলে রায়ান বাম দিক থেকে ঠেলে সাথে সাথে মেইন বড় গেট সন্ধ্যার মুখের উপর বন্ধ করে দেয়। দরজার সাথে ধাক্কা খেয়ে সন্ধ্যা কয়েক হাত দূরত্ব গিয়ে ছিটকে পড়ে। সন্ধ্যা শব্দ করে কেঁদে দেয়। হাঁটুতে ভর দিয়ে দিয়ে এগিয়ে গিয়ে গেট ধরে ঝাঁকায় আর কাঁদতে কাঁদতে বলে, কেউ এই গেট খুলে দাও। আকাশ, আপনি আমাকে শাড়ি পরতে বলেছিলেন। এই দেখুন না, আমি আপনার জন্য শাড়ি পরে অপেক্ষা করছিলাম। আপনার জন্য আমি সেজেছি, আর আপনি আমার কাছে না এসে ফাঁকি দিয়ে কোথায় চলে যাচ্ছেন? সন্ধ্যা কথাগুলো বলতে বলতে গেটের সাথে মাথা ঠেকিয়ে কাঁদে। শব্দ করে কাঁদতে কাঁদতে বলে, আপনি শুনবেন না? আপনি বাবা হবেন। আপনি কিচ্ছু না শুনে কোথায় পালাচ্ছেন বলুন? আকাশ, আমায় রেখে যাবেন না আকাশ। আপনার বুক আমার লাগবে আকাশ। ও আল্লাহ, আমার মাথা রাখার জায়গাটা তুমি কেড়ে নিও না আল্লাহ। আকাশ ধসে পড়ে হেলিকপ্টারের তলায় পিষে গিয়েছে কিনা আগুনের দাপটে তার শরীর হয়তো অক্ষত নেই। অবচেতন মনে ভীষণই অস্পষ্টভাবে ঠোঁট নাড়িয়ে আওড়ায়। পারলাম না আমার সন্ধ্যামালতির কণ্ঠ শুনে নিজের তৃষ্ণা মেটাতে। পারলাম না আমার সোনা বউটাকে একবার আমার বুকে জড়িয়ে নিতে। তবে কি এখানেই আমাদের পথ চলার রীতি ঘটে গেল? এটুকু বলাও শেষ। আকাশের শরীর একেবারে মাটির সাথে মিশে যাওয়াও শেষ। শেষবার লম্বা করে একটা শ্বাস নিয়ে বলতে চায় সন্ধ্যামা, পুরোটা উচ্চারণ করতে পারল না আকাশ। নিঃশ্বাস থেমে গেল কি? শেষ সময় এসে সন্ধ্যার জন্য লেখা চিঠির একদম নিচের কয়েক লাইন আকাশের কানে বাজছিল। শোনাবো, জানো, গত রাতে খুব বাজে স্বপ্ন দেখেছি। ভীষণ ভয় লাগছে। আল্লাহ আমার আগে তোমায় না নিক সন্ধ্যামালতী। আমার সন্ধ্যামালতীর কবর দেখার সাহস যে আমার নেই, একটুকুও নেই। যদি আল্লাহ এমন কিছু লিখে রাখে, তবে তা উল্টে দিয়ে আল্লাহ তোমার আগে আমার মরণ করুক। তার আগে আল্লাহ তোমার কাছে আমার অস্তিত্বের কিছু রাখুক। আমার অনুপস্থিতিতে আমাকে কখনো ভুলে যেও না। নিয়ম করে দেখতে এসো। আকাশের অনুমান করে লেখাগুলো কি তবে আজ সার্থক হয়েছে? আকাশ হারিয়ে গেল। তার আগে সন্ধ্যার পেটে তার একটি অংশ দিয়ে গেল, যা সন্ধ্যা চাইলেও কখনো ভুলতে পারবে না। প্রথম খণ্ডের সমাপ্তি। দ্বিতীয় খণ্ড কয়েকদিন পর থেকে শুরু হবে ইনশাল্লাহ। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো, দ্বিতীয় খণ্ডের নাম হবে আমি তার সন্ধ্যামালতী। দ্বিতীয় খণ্ড এখান থেকেই শুরু হবে, তবে সূচনা পর্ব হবে এক। আর গল্পে নতুনত্ব পাবেন। দুটো বাচ্চা থাকবে, কার বাচ্চা সেটা দ্বিতীয় খণ্ড পড়লেই বোঝা যাবে।